হাসছিল সজারু, কেমনে তা জানি না, হয়ে গেল হাঁসজারু। ব্যাকরণ মানি না, আমরা সংবিধান মানি না। সংবিধানে নির্বাচনী আইনের ক্ষেত্রে কোথাও এসআইআর কথাটা নেই। এসআইআর কথাটা, দায়িত্ব নিয়ে বলছি। ইন্টেন্সিভ রিভিউ আছে, স্পেশাল রিভিউ আছে, ওনারা জুড়ে দিলেন। ওনারা সর্বময় কর্তা, 240-এর সরকার। ওনারা চাইলে পারেন না এমন কোনো কাজ নেই। ওনারা করলেন এসআইআর, বিহারে হাতে নাতে ফল মিলল। এবার এলো বাংলার পালা। বাংলার তো বাংলা তো অন্য জায়গা নয়। বাংলার মাটিতে যখন এসআইআরের এই ভূত ঘাড়ে চাপানো হলো বাংলার নাগরিকদের, ভোটারদের ওপর, সিরিয়াসলি তারা এটা নিলেন। কেউ কেউ বেআইনি জেনেও নিলেন, কেউ কেউ বেআইনি না জেনেও নিলেন। কিন্তু প্রায় শতকরা 95% বেশি ফর্ম ফিল আপ করে যখন জমা পড়ল, তখন 240-এর সরকারের টনক নড়ল না, তো বিহার মডেলে কাজ হবে না। তখন নিয়ে আসা হলো হিয়ারিংয়ের ফর্মা। এই হিয়ারিংয়ের ফর্মার মধ্যে দিয়ে একটা শব্দবন্ধ তৈরি হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আইন শুদ্ধভাবে ঠিক বৈধ নয় বাপু, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার এটা, আপনার ওটা কীরকম। বাবা মুখোপাধ্যায় লেখে, ছেলে কেন মুখার্জি লেখে? মুখোপাধ্যায়ের মুখার্জি তো আলাদা। আপনার নাম আছে ভাই মোহাম্মদ ইকবাল, একটা ডকুমেন্টসে রয়েছে এমডি ইকবাল, তো এমডি যে মোহাম্মদ, তো মিলছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেল। এইসব আজগুবি কথা বলে তারা একটা আতঙ্কের মহল তৈরি করলেন। ভাই, কেন একটা মানুষ এই বাংলায়, মুখার্জি এবং মুখোপাধ্যায় যে এক, গঙ্গোপাধ্যায় যে এক, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি যে এক, এমডি লেখা নামের আগে আর মোহাম্মদ লেখা দুটোই যে সমান, এটা বুঝতে গেলে তো বাংলার সংস্কৃতিকে বুঝতে হবে, বাংলার সভ্যতাকে জানতে হবে। 240-এর সরকার তো বাংলার সভ্যতা সংস্কৃতিকে মান্যতা দেয় না। এই এসআইআর প্রক্রিয়াটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো ভারতের সংবিধান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো গণতান্ত্রিক প্রক্রিয়া, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন এই বাংলার শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ, জনজাতির মানুষ। তারা ক্ষতিগ্রস্ত হলেন। আর এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হলেন যাদের কাছে এই ভোটার কার্ড, তারা বললেন মানছি না। আধার কার্ড দিতেও পারেন, নাও পারেন, অন্যান্য কোনো কার্ডই চলবে না, সরকার প্রদত্ত যেসব শংসাপত্র রয়েছে আপনার চলবে না। তো এমতো অবস্থায় যে মানুষগুলোর কাছে মাধ্যমিকের পাশের সার্টিফিকেট নেই, যে মানুষগুলোর কাছে অন্যান্য শংসাপত্র নেই, তারা কি করবেন? বেগানা নাগরিক হয়ে যাবেন, বেনাগরিক তারা। এটা কোনো কথা? কিন্তু এটাই চাপিয়ে দেওয়া হলো বাংলার ওপর। বাংলার মানুষ বিভিন্নভাবে প্রতিবাদে ফেটে পড়লেন। 28 তারিখ যখন একটা আপাত চূড়ান্ত তালিকা বের হলো, ডিলিটেড হয়ে গেলেন প্রায় 64 লক্ষ মানুষ, আর বিবেচনাধীন হয়ে ঝুলে রইলেন। মানে আপনি ভারতের নাগরিকত্ব আপনার থাকতেও পারে, নাও পারে, বিবেচনাধীন হয়ে গেলেন 60 লক্ষের ওপরে মানুষ। প্রায় 1,25,00,000 মানুষ, সবটা মেলালে দেখা যাবে প্রায় 4-5 কোটি মানুষ নাগরিকত্ব তাদের প্রশ্নের মুখে পড়ে গেল। ভারতের সংবিধান, তার যে নির্বাচনী আইন, সেই নির্বাচনী আইন বলছে ইনক্লুসিভ হতে হবে, আরও বেশি মানুষকে যাতে নির্বাচনী তালিকার মধ্যে, ভোটার তালিকার মধ্যে আনা যায়, সেই প্রক্রিয়া নিতে হবে। এটা ঠিক এটার উল্টোটা করলেন, বাদ দেওয়ার তালিকা তৈরি করলেন। এই তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস তৈরি হল,
যারা ডিলিটেড হয়ে গেলেন, বাদ পড়ে গেলেন, তারা কি ভারতের নাগরিক আর নন? ভারতের সংবিধান, ভারতের নাগরিকত্ব নিয়ে যে আইন ছিল, জন্মসূত্রে আপনি ভারতীয় হতে পারতেন। 87 সালে কংগ্রেস সেটার একটা সর্বনাশ করেছে, একটা পিলার ভেঙে দিয়েছে। বাবা কিংবা মা কাউকে একটা ভারতীয় হতে হবে। 2003 সালে বিজেপি ভেঙে দিয়েছে আর একটা পিলার, বাবা মা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে। নাগরিকত্বের প্রমাণ কে নেবে? নির্বাচন কমিশন? কোনো আইনি এরকম ব্যবস্থা নেই। স্বরাষ্ট্র দপ্তর নিতে পারে সেটা, স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগ তো এটা নয়। আচ্ছা, এটা কোনটা কোন দপ্তর, কোনটা কোন বিভাগের কাজ, সেটাকে সম্পূর্ণরূপে গুলিয়ে দিয়েছে, মিশিয়ে দিয়েছে এই 240-এর সরকার। তাই এসআইআর ভারতের রাজনৈতিক ইতিহাসে স্বাধীনোত্তর কালে একটা কালো অধ্যায়, আর কিচ্ছু নয়।